দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, নির্যাতিতা ও অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখবো, নির্যাতিতা ও অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলি নিয়ে দিল্লি ও চণ্ডীগড়ে ফরেনসিক তদন্তে পাঠানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ নেয় সিবিআই। ঘটনার দিন সঞ্জয়ের পরনের পোশাক পরীক্ষা করা হয়। ওই পোশাকে নির্যাতিতার রক্তের চিহ্ন মিলেছে। এর থেকেই স্পষ্ট সঞ্জয়ই মূল দোষী। আমরা এই নিয়েই কথা বলবো। রিয়া মাঝে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। রিয়া, নির্যাতিতার পোশাকে রক্তের চিহ্ন মিলেছে, পাশাপাশি একাধিক তথ্য দেখে এই মুহূর্তে মূল দোষী সঞ্জয় এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। কি জানা যাচ্ছে রিয়া? রিয়া, শোনা যাচ্ছে আমার কথা? না, রিয়ার সাথে আমরা কথা বলবো, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, নির্যাতিতা ও অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকেই যেমনটা স্পষ্ট হচ্ছে যে নির্যাতিতা অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করার পর মনে করা হচ্ছে যে সেখান থেকেই স্পষ্ট হচ্ছে নমুনাগুলি নিয়ে দিল্লি ও চণ্ডীগড়ে ফরেনসিক তদন্তেও পাঠানো হয়েছিল এবং সেক্ষেত্রে নির্যাতিতার পোশাকে রক্তের যে চিহ্ন মিলেছে, ফরেনসিক বিশেষজ্ঞরা তারাও পরামর্শ নিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে এবং সমস্ত কিছু খতিয়ে দেখেই মনে করা হচ্ছে সঞ্জয় আসল দোষী এই ঘটনাতে। কারণ নির্যাতিতার পোশাকে রক্তের যে চিহ্ন মিলেছে, পাশাপাশি এর থেকেই স্পষ্ট হচ্ছে সঞ্জয় মূল দোষী। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রিয়া, দেখো, বিভিন্ন এক্সপোজের থেকে যে সমস্ত জিনিস কালেক্ট করা হয়েছিল স্যাম্পল হিসাবে, সেই সমস্ত জিনিস কিন্তু তারা কলকাতার সিএফএসএলে পাঠানো হয়েছিল এবং সেই যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্ট সিবিআই তারা সেই সমস্তটা বদলু করার পর তাদের মনে হয়েছিল ফার্দার ওপিনিয়ন নেবে এবং সেই কারণের জন্যই কিন্তু দিল্লি এবং চণ্ডীগড় সিএফএসএলে পাঠিয়েছিল ফার্দার ওপিনিয়ন নেওয়ার জন্য এবং সেই ফার্দার ওপিনিয়ন যে রিপোর্ট সেখান থেকে এসেছে, অর্থাৎ সিএফএসএল দিল্লি বা সিএফএসএল যে চণ্ডীগড় থেকে যা এসেছে তা কিন্তু হুবহু কলকাতার সঙ্গেই মিলেছে এবং সেখানে কার্যতই একাধিক যে স্যাম্পল যেটা পরীক্ষার জন্য গিয়েছিল বিভিন্ন সিএফএসএল এর বিভিন্ন জায়গাতে, সেটা কার্যত পরিষ্কার করছে যে সঞ্জয় অ্যাকিউজ সেটা কিন্তু স্পষ্ট করছে এবং ক্রাইমের সময় সঞ্জয় রয়ের পরনে থাকা জামা প্যান্টে যে ভিকটিমের ব্লাড মিলেছে তাও কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে সঞ্জয় রয় যে অ্যাকিউজ সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট করে দিচ্ছে এই সিবিআই এর চার্জশিটে উল্লেখ থাকা এই সমস্ত তথ্য। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যে অভিযোগ উঠেছিল যে সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে, সঞ্জয়কে ফাঁসিয়ে বড় মাথাকে আড়াল করা হচ্ছে, সঞ্জয়কে জাস্ট একটা চুরুপের পাশ বানানো হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে এবং সেই মহলের যে অভিযোগ কার্যত কিন্তু খারিজ করে দিচ্ছে সিবিআই এর এই যে চার্জশিট গতকালকে জমা পড়েছে এবং সেখানে কার্যত যেটা দেখা যাচ্ছে যে সিবিআই চার্জশিটে একাধিক তথ্য স্পষ্ট করছে যে সঞ্জয় ঘটনার সময় প্রেজেন্ট এবং ঘটনা যে ঘটিয়েছে সঞ্জয় তাও কিন্তু কার্যত স্পষ্ট করছে এবং সেই বিষয়টা উল্লেখ করেছে এই চার্জশিটে। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ রিয়া যেমনটা জানাচ্ছিল যে নির্যাতিতা এবং অভিযুক্ত তাদের দুজনের যে স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল তা দিল্লি চণ্ডীগড়ে সেখানে পাঠানো হয়েছিল এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে, কিন্তু যেমনটা স্পষ্ট হচ্ছে যে সঞ্জয় রায় সেই কিন্তু মূল দোষী। যে অভিযোগ উঠছিল যে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে এই ঘটনার সঙ্গে, সেক্ষেত্রে এই সমস্ত যে স্যাম্পেল তা খতিয়ে দেখে তারপর কিন্তু যেমনটা স্পষ্ট হচ্ছে যে সঞ্জয় রায় সে একাই এই ঘটনা ঘটিয়েছে, সেই আসল মূল অভিযুক্ত। কারণ নির্যাতিতার পোশাকেও যে রক্তের চিহ্ন মিলেছে এবং তার গোপনাঙ্গেও যে লালা মিলেছে তা সঞ্জয়ের বলেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে সঞ্জয় রায় সেই মূল অভিযুক্ত, এমনটাই কিন্তু এর থেকে স্পষ্ট।
যদিও সিবিআই এর চার্জশিটে যেমনটা বলা হচ্ছিল যে সঞ্জয় রায়, যে অভিযোগ উঠছিল যে সঞ্জয় রায় সে শুধু একাই ঘটনার সঙ্গে জড়িত নয়, আরো অনেকেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, বড় মাথাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেই অভিযোগ ওঠানো হয়েছিল। এবং সেই ক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞদেরও যে পরামর্শ নেওয়া হয়েছে এবং নির্যাতিতা অভিযুক্ত দুজনেরই যে স্যাম্পল টেস্ট করা হয়েছিল তার থেকেই বিভিন্ন নমুনা সংগ্রহ করে যে পর্যবেক্ষণ করা হয়েছিল, বিশেষজ্ঞরা সেক্ষেত্রে মনে করছেন যে এই ঘটনা ঘটিয়েছিল সঞ্জয় মূল অভিযুক্ত, সঞ্জয় একাই এই ঘটনার পিছনে ছিল, একাই সে এই ঘটনা ঘটিয়েছে। নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট মিলে গেল বোর্ডের রিপোর্টের সঙ্গে। কল্যাণী এইমস ও ফরেনসিক মেডিসিন বোর্ডের রিপোর্টে মিল। সিবিআই এর চার্জশিটের রিপোর্ট মিলে যাওয়ার উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখতে টিম গঠন করে সিবিআই। নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে কারচুপির অভিযোগ কার্যত খারিজ। কল্যাণী এইমস ও ফরেনসিক মেডিসিন বোর্ডের রিপোর্টে মিল এবং সিবিআই এর চার্জশিটে রিপোর্ট মিলে যাওয়ার উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখতেই টিম গঠন করেছে সিবিআই। আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনাতেই নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে কারচুপি করা হয়েছিল যে অভিযোগ উঠছিল সেই অভিযোগ কার্যত খারিজ। কারণ কল্যাণী এইমস এবং ফরেনসিক মেডিসিন বোর্ডের রিপোর্ট মিল রয়েছে। সিবিআই এর দেওয়ার চার্জশিটে তেমনটাই উল্লেখ করা হয়েছে যে রিপোর্টে মিল রয়েছে, এমনটাই সিবিআই এর পেশ করা চার্জশিটে উল্লেখ রয়েছে। রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রিয়া, যে অভিযোগ উঠছিল যে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে কারচুপি করা হয়েছিল, কিন্তু সিবিআই এর তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে রিপোর্টে মিল রয়েছে, সেই নিয়েই উল্লেখ রয়েছে। কি বলা হয়েছে সিবিআই এর এই চার্জশিটে? একদমই তোমাকে জানিয়ে রাখবে যে তরুণী ডাক্তারের পিএম সিবিআই চার্জশিটে তা উল্লেখ রয়েছে, তাও কিন্তু এতদিন ধরে যে অভিযোগ উঠছিল যে পিএম এ কারচুপি হয়েছে সেই বিষয়টা কিন্তু কার্যত খারিজ করে দিচ্ছে। এবং এই চার্জশিটে স্পষ্টত উল্লেখ রয়েছে যে পিএম এর পার্ট দেখার জন্য কল্যাণী এইমস এবং এফএমসি কে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই বোর্ড পিএম এর যে ভিডিওগ্রাফি হয়েছিল, ইনকোয়েস্টে যে ভিডিওগ্রাফি হয়েছিল সমস্তটা অ্যানালিসিস করে এবং অ্যানালিসিস করার পরে সেই বোর্ড রিপোর্ট দেয় যে ইনকোয়েস্ট ও পিএম এর যে ভিডিওগ্রাফি তার সঙ্গে যথাযথ মিল রয়েছে পিএম রিপোর্টে। এবং এই বিষয়টা যে সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে তা থেকে কিন্তু কার্যত খারিজ হয়ে যাচ্ছে যে অভিযোগ উঠেছিল যে এই কলকাতা পুলিশ যে পিএম করিয়েছিল বা সেখানে যে ভিডিওগ্রাফি হয়েছিল বা যে স্যাম্পল পাঠিয়েছিল কলকাতা সিএমএসএল, সেখানে কিছু ট্যাম্পারিং হয়েছিল, সেখানে পিএম এর গঠনিত হয়েছে, এইরকম একাধিক অভিযোগ সামনে এসেছে। কিন্তু সিবিআই চার্জশিট সেই যে অভিযোগগুলো সেটা কিন্তু কার্যত খারিজ করছে সিবিআই এর এই চার্জশিট। কারণ সেখানে একদম স্পষ্টত মেনশন করেছে সিবিআই, তোমাকে জানিয়ে রাখবো একদম শেষ লাইন যেখানে তারা বলেছে যে ইনকোয়েস্ট প্রসিডিং and PM examination videography are consistent with the PM report। অর্থাৎ যে ইনকোয়েস্ট এবং PM এর সময় যে ভিডিওগ্রাফি করা হয়েছিল একদম অ্যাকিউরেসি রয়েছে বা কনসিস্টেন্ট যে ওয়ার্ডটা তারা ইউজ করেছে, অর্থাৎ যথাযথ মিল রয়েছে পিএম রিপোর্টের সঙ্গে। অর্থাৎ এই যে লাইন সেটা কিন্তু কার্যত বলছে যে অভিযোগ সামনে এসেছিল যে যে গরমিল করা হয়েছিল পিএম এর, সেটা কিন্তু কার্যত খারিজ করে দিচ্ছে। এই যে একটি সেন্টেন্স যেটা আমি তোমাকে এক্ষুনি বললাম, যেখানে বলা রয়েছে যে ইনকোয়েস্ট প্রসিডিং পিএম ভিডিওগ্রাফি আর কনসিস্টেন্ট উইথ দ্য পিএম রিপোর্ট, এটা কিন্তু কার্যত শিলমোহর দিচ্ছে বলা চলে। যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে পিএম এর যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টকে কার্যত শিলমোহরও দিচ্ছে। এই যে এইমস এবং এফএমসির যে জয়েন্ট বোর্ডের যে তাদের যে রিপোর্ট সেটা কিন্তু কার্যত শিলমোহর দিচ্ছে কলকাতা পুলিশের পিএম রিপোর্টকে, এটাও কিন্তু বলাই চলে।
ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে মিলে গেল বোর্ডের রিপোর্টের সঙ্গে কল্যাণী এইমস ও ফরেনসিক মেডিসিন বোর্ডের রিপোর্টে মিল, সিবিআই এর চার্জশিটের রিপোর্ট মিলে যাওয়ার উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখতে টিম গঠন করে সিবিআই। ময়নাতদন্তের গড়মিলের অভিযোগ তুলে একটা বিভ্রান্ত ছড়িয়েছিল, সেখানে কিন্তু সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে যে ময়নাতদন্তে কোনো কারচুপি হয়নি। সেটা তো সূত্রের খবর। সিবিআই কি প্রেস কনফারেন্স করে কোথাও জানিয়েছে? সেটা তো আমি জানি না এখনো। সূত্রের খবর অনেক সূত্রই আসছে, তো সেইগুলো যেরকম সুপ্রিম কোর্টে বিচারাধীন ওনারা যেভাবে দেখবেন নিশ্চয়ই দেখবেন। আমরা তো চেয়েছি একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক, দ্যাটস ইট। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শিকদার বাড়িতে দেবী দুর্গা আসেন কাঁধে চেপে, এই প্রথা মেনে চলা হচ্ছে যুগ যুগ ধরে। সেই মতোই মঙ্গলবার ফালাকাটায় জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির কুমোরটুলি প্রতিমা এলো কাঁধে চেপে। রীতি মেনে পুজো শুরু শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটা দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান পাড়া প্রতিবেশীরাও। কোনো জাঁকজমক, আলো আঁধারি খেলা, এলাকাবাসীদের আড্ডার স্থল হয়ে ওঠে শিকদার বাড়ি। এই পুজো যেন সকলের। জানা গিয়েছে পুরনো নিয়ম ও নিষ্ঠা সহকারেই এখনো হয় পুজো। কাঁধে করে বাড়ির প্রতিমা নিয়ে আসা হয় প্রায় 7 কিলোমিটার দূর থেকে। তারপর থেকে প্রাচীন রীতি মেনে আজও পুজোর রেওয়াজ ধরে রেখেছেন শিকদার পরিবারের সদস্যরা। আমাদের প্রতিমাটা মূলত ঘাড়েই আসে, এটা আমরা জন্মের পরে থেকেই দেখতেছি। সমস্ত গ্রামবাসী যায়, তারা সবাই মিলে ঘাড়ে করে 4 কিলোমিটার দূরে থেকে এরা প্রতিমাটা নিয়ে আসে। এবং গ্রামের যত ছেলে বাইরে থাক, দিল্লি, কেরল, কিন্তু সবাই এই মায়ের টানে এরা কিন্তু সবাই চলে আসে এই পূজার আগে এই আমাদের গ্রামে। এবং ভাসানের দিনও সবাই এইভাবে ঘাড়ে করেই কিন্তু প্রতিমাটা আমাদের বিসর্জন দেওয়া হয়। প্রথমে পারিবারিক পুজোয় মহিষ বলির নিয়ম ছিল, কালের নিয়মে বন্ধ হয়েছে সেই বলি। রীতি মেনে আজও অষ্টমীর রাতে পুজো করা হয় কালীর। ইতিহাসকে সাক্ষী রাখতে পুজো মণ্ডপে নিদর্শন হিসেবে রাখা হয় পুরনো পিতলের ঢাল ও তরোয়াল। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। প্রায় 200 বছরের প্রাচীন পুরুলিয়ার রাজনোয়াগড় রাজবাড়ির মা দুর্গার পুজো। পুজো হয় শাক্ত মতে। ঐতিহ্যের পুজোয় নেই সেই আগের জাঁক, কিন্তু পুজো ঘিরে আছে উন্মাদনা। মহাপঞ্চমীর দিন দেবী দুর্গা পূজার শুভ সূচনা হলো পুরুলিয়ার রাজনোয়াগড় রাজবাড়িতে। প্রায় 200 বছরের প্রাচীন এই পুজো। কাশীপুর রাজবংশের এই একটি অংশ যেখানে প্রাচীনকাল থেকে দেবী দুর্গার পুজো হয়ে আসছে। রাজপরিবারের পুরোহিতের মতে প্রায় 200 বছরের প্রাচীন রাজরাজেশ্বরী সিদ্ধিমাতার পূজা সম্পূর্ণ শাক্ত মতে হয়। রাজপরিবারের সদস্যরা জানালেন, মায়ের শিলার আমরা এখানে মানে প্রতিষ্ঠা করা হলো, পুনঃপ্রতিষ্ঠা করা হলো, এবং তার জন্য পূজা আর্চা হোম যজ্ঞ সব কিছুই হলো, ঠিক আছে। এবং আমাদের পূর্বপুরুষরা সব আগে আমাদের রাজধানী ছিল কেশরগড়ে, আমাদের পঞ্চকোট রাজে। সেই পঞ্চকোট রাজের ওই রাজধানীর থেকে একটা অংশ চলে যান, এক ভাই চলে যান কাশীপুরে, এবং সেখানে রাজধানী হয়। এখন সেখান থেকে রাজ্য পরিচালনা হয়, আরেক ভাই চলে আসেন রাজনগর। এইখান থেকে আমরা তারই বংশধর, এবং আমাদের পুজো আর্চা একই মতে একই নিয়মে সব জায়গায় হয়। কাশীপুরে দেবী মা যেভাবে পুজো হয়, যে নিয়ম অনুযায়ী এখানেও সেই একই নিয়মে পুজো হয়। আজ থেকে 2000 বছর আগে ধারনগরের মহারাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ জগৎদেব সিংহদেবের কনিষ্ঠ পুত্র দামোদর শেখর সিংহদেব বাহাদুর যখন এই জঙ্গলমহলে তার রাজত্ব স্থাপন করেন, সেই রাজত্বের নাম দেন চাকলা পঞ্চকোট। এই চাকলা পঞ্চকোট গড় পঞ্চকোটে স্থাপিত হয়, এবং তখন থেকেই আমাদের এই পূজা হয়ে আসছে।
কাজে আমাদের এই পুজোটা 2000 বছরের পুজো। এরপরে ওইখানে যেহেতু এই জঙ্গলমহলের নাম দামোদর শেখরের নামানুসারে শেখর ভূম হয়। এই শেখর ভূমের দেবী বলে ওই দেবী পঞ্চকোটের দেবীর নাম শেখরবাসিনী দুর্গা। পুজো ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আকর্ষণ। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। সীমান্তের পুজোয় মাতোয়ারা দক্ষিণ দিনাজপুরের উঁচা গোবিন্দপুরের মানুষজন টিনের মন্দিরেই পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। গ্রামে বিএসএফ এর টহলদারি। কাঁটাতারের বেড়ায় দুই দেশ আলাদা হলেও দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা এরা মানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের 3 নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের উঁচা গোবিন্দপুরের মানুষরা। গ্রামের অবস্থান সীমান্তের কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডে। প্রায় 50টি পরিবার বাস করেন এখানে। গ্রামে রয়েছে দুর্গা মন্দির। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে প্রায় 75 বছর পূর্বে গ্রামবাসীদের সহায়তায় টিন দিয়ে গ্রামে নির্মাণ হয় মন্দির। সেই থেকে গ্রামের একচালা টিনের মন্দিরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। আর মন্দির চাতাল থেকে কয়েক পা দূরত্বেই রয়েছে বাংলাদেশ। বাইরে ঘোরা 10টা জায়গা থেকে গ্রামে দেখি বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা 5-6 দিন যা আনন্দ করি। অনুষ্ঠান হয় আমাদের বাচ্চা কাচ্চাদের বড়দের মধ্যে, কিংবা অনুষ্ঠান করে আমরা খুব মজা পাই। ধনুচি নাচ, নাটক, এগুলো সব কিছু হয়। সবাই একসঙ্গে গ্রাম প্রতিবেশী সবাই মিলে, দাদা দিদি জেঠু জেঠুমা দাদু সবাইকে নিয়ে আমরা আনন্দকে কাটাই। আমরা খুব ভালো আনন্দ করি। এখানে খেলাধুলা, নাচ গান, অনেক উৎসব হয়। আমরা খুব মজা করি। অনুষ্ঠান হয় তো বাংলাদেশের লোকরা অংশগ্রহণ করে? অংশগ্রহণ আগে করতো, এখন আর করে না। এখন দেশে প্রয়োজন আর করে না। কত বছর ধরে এটা করছে না? তো অনেক বছর থেকে হচ্ছে, 70 পার হয়েছে। কেন বিএসএফ আসতে দেয় না? আগে বাংলাদেশিরাও এই উঁচা গোবিন্দপুরের দুর্গোৎসবে সামিল হতেন। দেবীর পূজার পদ্মফুল, ফলমূল আসত বাংলাদেশ থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তের কড়া বিধিনিষেধের গেরোয় সেসব আজ অতীত। চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পুজোর অনুদান পেয়েছে উঁচা গোবিন্দপুর দুর্গোৎসব কমিটি। গ্রামে বিএসএফ এর টহলদারি। উঁচা গোবিন্দপুর দুর্গোৎসব কমিটির সম্পাদক অতুল চন্দ্র মণ্ডল জানিয়েছেন, পুজোর কয়েকটা দিন প্রতিমা দর্শনের জন্য বিধি নিয়মে কিছু ছাড় দেয় বিএসএফ। গতবার তার আগের বারতে 3 দিন খোলা থাকতো। খোলা থাকতো বলতে 6টায় যারা ওপারে হিলি বা বালুঘাটে পূজা দেখতে যেত তাদের 6টার মধ্যে ঢুকতে হতো, ওইদিকে চলে যেতে হতো পার হয়ে। তারপর আবার টাইম দিত আমাদের 9টায় কি 9:30 এরকম একটা টাইমে আবার গেট খুলবে। ওরকম টাইমে আমরা আসি এখানে গেটে হাজির হতো, আবার গেট খুলে দিত। আজ থেকে 2-4-5 বছর আগেকার কথা, তখন টুকটাক বাংলাদেশের লোক আসতো, যেটা সত্যিই আর কি। এখন আর বছর 3 তো বন্ধ হয়ে গেছে, এটা একদম বন্ধ। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এছাড়াও মেলার আয়োজন করা হয়। শারদীয়ার আনন্দে পুজোর কটা দিন মশগুল থাকে এই প্রান্তিক মানুষরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুমন ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। শালকিয়া বাবুডাঙ্গা ঘোষালবাগান ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপুজো 75তম বছরে তাঁদের থিম নারী শক্তি দেবী দুর্গা। প্যান্ডেলে ফুটে উঠেছে দেবী দুর্গার বিভিন্ন রূপ, সেই সঙ্গে বাহারি আলোর রোশনাই। মণ্ডপ উদ্বোধন করেন অভিনেতা দেবাশিস রায় এবং অভিনেতা বিভান ঘোষ। উদ্বোধনের পরেই মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। থিমের সঙ্গে সাজুজ্য রেখে মণ্ডপে আনা হয়েছে মহিলা ঢাকি। বছরের জন্য এই থিমটা ইজ ভেরি স্পেশাল। আমি বলবো যে যারা জাজেস আছে তারা প্লিজ এখানে আসুন, দে শুড ভিজিট ইট, অ্যান্ড দিস প্যান্ডেল নিডস অ্যান অ্যাওয়ার্ড ফর দিস। তার কারণ এই সময় দাঁড়িয়ে এই থিমটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা থিম। দুর্গাপুজো আমাদের প্রত্যেকের মনে উন্মাদনা সৃষ্টি করে এবং সেটা হ্যাঁ, নারী শক্তিকে আমরা এই পুজোয় তুলে ধরেছি এবং প্রত্যেকেই মানে আমাদের মানুষের জীবনে নারী শক্তিকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।